সাত বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার। প্রধান উপদেষ্টা বললেন, মরণোত্তর নয়, আগামীতে জীবদ্দশাতেই দেয়া হবে প্রাপ্য সম্মান। যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। স্বাধীনতার আকাঙ্ক্ষা গুড়িয়ে দিতেই 25 মার্চের কালরাতে বর্বর হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ৭১ পাকিস্তানিদের দোসররা এখন গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। অসম কাউকে প্রতিদ্বন্দ্বী না বানানোর নির্দেশ। সংস্কার প্রক্রিয়ায় ব্যাহত হবে না, ডিসেম্বরে নির্বাচনের পরিকল্পনা জানালেন ইসি সচিব। দ্রুত বাস্তবায়নযোগ্য 9টি বিষয়ে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভোগান্তি ছাড়াই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেন। আগেভাগে বাড়ির পথ ধরাদের মাঝে ঈদের আমেজ। বলে বোঝানো যাবে না, এত ভালো লাগতেছে। বাসায় সবাই আছে, অনেক মিস করতেছি। যত তাড়াতাড়ি যাওয়া যায়। আইডি চেক করে কিউআর কোড স্ক্যান করে ঢোকানো হচ্ছে, তো এটা অনেক ভালো। সকাল থেকে পর্যন্ত সকল ট্রেন সঠিক সময় ছেড়ে যায়। টিকিট কালোবাজারের কোনো ধরনের অভিযোগ পাই নাই। মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সিগন্যাল গ্রুপে সাংবাদিক। ইয়েমেন যুদ্ধের পরিকল্পনা ফাঁসের অভিযোগ। পত্রিকা বন্ধের প্রচ্ছন্ন হুঁশিয়ারি ট্রাম্পের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2025 প্রদান শেষে বক্তব্য রাখেন তিনি। বলেন, দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় জীবদ্দশাতেই কৃতি সন্তানদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক প্রদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। স্বাধীনতা পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠিত হল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে 6 বিশিষ্ট ব্যক্তির পরিবারের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। একমাত্র জীবদ্দশায় এ সম্মাননার জন্য মনোনীত হন শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর। তবে আগেই তিনি জানিয়েছিলেন পুরস্কার নেবেন না। তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে রেপ্লিকা পদক রাখা হবে জাতীয় জাদুঘরে। আমাদের প্রিয় বাবা অধ্যাপক জামাল নজরুল ইসলামকে তার কাজের অবদান এবং দর্শনের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবার হয়ে 2025-এর স্বাধীনতা পুরস্কার নিতে এসে বাবার বলা কথাগুলো খুব করে মনে পড়ছে। ব্র্যাক পরিবারের পক্ষ থেকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কার গ্রহণ করছি। এ দেশের জন্য যুদ্ধের পাশাপাশি গান গেয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন। আমার বাবা আমাদের গর্ব। দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আবরার ফাহাদের জন্য দোয়া করবেন। পুরস্কার প্রদান শেষে প্রধান উপদেষ্টা মঞ্চে উঠে কৃতি সন্তানদের সম্মানে উপস্থিত অতিথিদের করতালি দেওয়ার আহ্বান জানান। একবার হাততালি দিই সবার উদ্দেশ্যে। ভবিষ্যতে জীবদ্দশাতেই কৃতি সন্তানদের প্রাপ্য সম্মান দেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। জানান, দেরিতে হলেও বিশিষ্ট এই ব্যক্তিদের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক দিতে পেরে যাতে গর্বিত, আনন্দিত। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। অভিযোগ, ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে দেশবাসীকে। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি।
দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। ডক্টর ইউনূস তার বক্তব্যে ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের নির্মমভাবে হত্যার কথাও স্মরণ করেন। পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের কর্মীদের ২ সপ্তাহের পরিশ্রমে নতুন রূপ পেয়েছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে ছেয়ে গেছে সবুজ চত্বর। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক ও ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতিসৌধের ফটক। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এখানে আমাদের পুলিশের আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরো রাস্তাটাকে আমরা ১২টা সেক্টরে ভাগ করেছি। 12টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডেভেলপমেন্ট থাকবে। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু। প্রস্তুতির খবর জানবো তার কাছ থেকে। নিপু, স্মৃতিসৌধে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি কেমন দেখছেন? লোপা, আসলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন দপ্তর থেকে। অর্থাৎ যদি বলতে চাই যে গত আগামীকাল যে ভিআইপিরা যে পথে দিয়ে আসবে, অর্থাৎ নবীনগর চন্দ্র মহাসড়ক, সেই নবীনগর চন্দ্র মহাসড়ক এবং ঢাকা রিচা মহাসড়ক, এই দুটি পথের যেটি ব্যবহার করবে তাদেরকে জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জনসাধারণের যে যানবাহনগুলো চলাচল করে সেটি যেন ভোর থেকে 7:30টা পর্যন্ত চলাচলে কিছুটা শিথিল থাকে, অর্থাৎ তারা যেন অন্য বিকল্প কোনো পথ ব্যবহার করে। এর জন্য কিন্তু তারা পরিবহন সেক্টরের যারা রয়েছে তাদেরকে অনুরোধ করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে রাত থেকেই দুটি এবং স্মৃতিসৌধের আশেপাশে এলাকায় মোতায়েন করবে এবং সাদা পোশাককে নজরদারি রাখবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে কিন্তু নিরাপত্তা চৌকি বসিয়েছেন এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে কিন্তু তল্লাশি করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আর একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যারা এই অঞ্চলে দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কথা বলেছেন। তারা বলেছেন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যে সকল কার্যক্রম নেওয়া দরকার সবগুলো কার্যবিধি তারা নিয়েছেন। তো গণপূর্ত বিভাগের পক্ষ থেকেও জানানো হচ্ছে তারা প্রস্তুত রয়েছে ভিআইপিদের বরণ করার জন্য। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ৭১ মার্চের ঘটনাক্রমে মুক্তিকামী জনতা নিশ্চিত হয়েছিল সশস্ত্র যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হবে। এজন্য যুদ্ধ প্রস্তুতিও শুরু করেছিলেন ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেকেই গ্রামে ফিরে গিয়ে সেখানে প্রস্তুতি শুরু করেন। ঢাকার তরুণরাও অস্ত্র সংগ্রহ করে প্রস্তুতি নেন। এরই মধ্যে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ। প্রতিরোধ শুরু করে মুক্তিকামী জনতা। ২ বীর মুক্তিযোদ্ধার বয়ানে ৭১ উত্তাল মার্চের কথা জানাচ্ছেন সহকর্মী শাকিল হাসান। ১৯৭১-এর ১ মার্চ গণপরিষদ অধিবেশন স্থগিতে ক্ষুব্ধ হয়ে ওঠে মুক্তিকামী জনতা। প্রতিবাদে চলে হরতাল, অবরোধ আর মিছিল। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু। ছাত্রনেতাদের কাছে বার্তা পরিষ্কার হয়ে ওঠে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শাহজাহান সিরাজ ৭ই মার্চ আসলেন। ৭ই মার্চে আইসা আমারে বললেন, ফজলুর রহমান, ঢাকাতে কোনো কাজ নাই,
আগামীকাল কিশোরগঞ্জ চলে যাও, সেখানে গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো, মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করো। 11 তারিখে বাড়িতে গেলাম, থানার ওসিরে গিয়ে বললাম আপনার আর কোনো কাজ নাই, অস্ত্রগুলা দিয়ে দেন। 27টা রাইফেল নিলাম, কিছু গাদা বন্দুক ছিল সেইগুলা নিলাম, সিভিল গান আনলাম। 300 থেকে 350 ছাত্র যুবক আমরা ইটনার মীরাকান্দির মাঠ বলে, যেটা ফুটবল খেলার মাঠ ছিল, সেই মাঠে ট্রেনিং দেওয়া শুরু করলাম 26শে মার্চ পর্যন্ত। ঢাকার তরুণরাও নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন অস্ত্র। তেমনই এক গেরিলা যোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। ইত্তেফাক পত্রিকার পাশে বাস করতেন পরিবার নিয়ে। প্রত্যক্ষ করেছেন 25 মার্চে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ। ইত্তেফাক অফিসের ভিতরে উকি মেরে আমরা দেখলাম 20-25টা লাশ পড়ে আছে। তো সেই সাইকেল নিয়ে আমি গেলাম সদরঘাটের দিকে। পথে যেতে যেতে একটা গেটের সামনে একটা বাচ্চাকে দেখলাম, গেটের তল দিয়ে ওর মাথাটা ঢুকিয়েছে, ও বোধহয় ক্রস করতে পারেনি, ওখানে পড়ে আছে এক সাগর রক্তের উপরে, তার নিজের রক্তের উপরে বাচ্চাটা ওইভাবেই গেটটা ধরে মরে পড়ে আছে। তো তারপরে গেলাম সদরঘাটে, গিয়ে দেখলাম লাশ ভাসছে নদীতে, সব জায়গায় খালি লাশ আর লাশ। কিশোরগঞ্জ আর ঢাকায় থাকা এই দুই যোদ্ধা কিভাবে পেলেন মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক নির্দেশনা? ভোর 5টার সময় এই কাগজটা আসছে, অপারেটর সাহেব একটা কাগজ আমার কাছে দিল। এই কাগজে লেখা, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যুদ্ধ শুরু করুন, আপনাদেরই শেখ মুজিবুর রহমান। এই কাগজটা আমি হাতে পাইলাম। এই কাগজটা হাতে পায়ে ইটনার মীরাকান্দির মাঠে এসে হাজার হাজার মানুষের সামনে দেখাইলাম এই যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। সেই ঘোষণা হলো 26শে মার্চ গেল। 27শে মার্চ বুলবুল আমাকে বলল, ফজলু এই শুনো শুনো, একজন আর্মি অফিসার কি কয়। ধরার সঙ্গে সঙ্গে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আবার শুনলাম কি কয়, আবার বললো আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কিছুক্ষণ পরে আবার আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যুদ্ধে যাওয়ার একটা সময় পেলাম, একটা জায়গা পেলাম, একটা আওয়াজ পেলাম, একটা ঠিকানা পেলাম। এটার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিলাম। আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, শুরু হলো মুক্তিযুদ্ধ। হাজারো বীর যোদ্ধার 9 মাসের লড়াইয়ে 16 ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাংলাদেশ। প্রিয় জন্মভূমির মুক্ত আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যারা ৭১-এ পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে, এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারণ নাম উল্লেখ করে তিক্ততা সৃষ্টি করতে চান না তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, দলটিকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা না দেওয়ার কথা বলেন তিনি। যারা 100 গাড়ি নিয়ে শোডাউন দেয় তারা আর কি করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেপরোয়া, তাদের বিএনপির সমকক্ষ না বানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। কোনো অজুহাত না দিয়ে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধু, জনগণকে সাথে নিয়ে আস্থায় রেখে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, বিএনপি যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা হচ্ছে সহনশীলতার রাজনীতি, পরস্পর সম্মানবোধের রাজনীতি, অপরের প্রতি ভিন্ন মত পোষণ করেও সম্মানের সাথে আমাদের সেই রাজনীতি করতে হবে। আমরা কিন্তু সেই রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারবো না। সংস্কারের জন্য দ্রুত বাস্তবায়নযোগ্য 9টি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে নিজ কার্যালয়ে ইসি সচিব আক্তার আহমদ বলেন, সুপারিশগুলো সন্নিবেশ করার আগে মন্তব্যের সুযোগ নেই। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন সহ 9টি বিষয়ে ইসির মতামত জানতে চাওয়া হয়। প্রতিটি বিষয়ে পর্যালোচনার ব্যাপারে তিনি বলেন, সুপারিশের পাল্টা সুপারিশ থাকতে পারে। এছাড়া ডিসেম্বরকে সম্ভাব্য সময় ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, এমনটাও জানান তিনি। বলেন, সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হবে না, কারণ সংস্কার চলমান প্রক্রিয়া।
9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। আমরা 19 তারিখে চিঠিটা পেয়েছি এবং 19 তারিখের পরবর্তী থেকে আজকে হচ্ছে আপনার 25 তারিখ এফেক্টিভ ওয়ার্কিং ডে হিসেবে যতটুকু এর বিবেচনায় আমরা আমাদের মাননীয় কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এই জিনিসটা নিয়ে আলোচনা করছেন। ঈদের মাত্র কয়েকদিন বাকি, বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার থেকেই আগাম টিকিটে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশনের প্রবেশ মুখে 3 ধাপের চেকিং এর মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করছেন যাত্রীরা। তাই টিকিট না থাকলে স্টেশনে প্রবেশ করতে পারছেন না কেউ। রেলওয়ে পুলিশ, আরএনবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। সকাল থেকে কোনো ভোগান্তি ছাড়াই ট্রেনে যাত্রা করছেন স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া মানুষ। ঈদ উপলক্ষে 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার আর মেল ট্রেনও চলাচল করবে। রংপুর এক্সপ্রেসে বাড়ি যাচ্ছি। আজকে প্রায় অনেক দিন পরে যাওয়া হচ্ছে আর অনেক ভালো লাগতেছে। এবছর আইডি চেক করে কিউআর কোড স্ক্যান করে ঢোকানো হচ্ছে, তো এটা অনেক ভালো, যাতে করে বিনা টিকিটধারী যাত্রীরা যাতে উঠতে না পারে। সকাল থেকে পর্যন্ত সকল ট্রেন সঠিক সময় ছেড়ে যায়। এবার আমি এই ধরনের কোনো টিকিট কালোবাজির কোনো ধরনের অভিযোগ পাই নাই। আজকে সারাদিনে আন্তনগর ট্রেন 43টা, মেল এক্সপ্রেস 25টা ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। ইন্ডাস্ট্রি বেল্টের যে ছুটি হবে তখন একটা বেশি প্রেশার পড়বে, যার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি ওইরকম করে করা আছে। দর্শক, ঈদ যাত্রার খবর জানবো। রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, কথা বলছি তার সাথে। তাজনুর, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সম্পর্কে জানতে চাই। যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেখানে যাত্রী চাপ কেমন ছিল? সেগুলোতে যাত্রী ছিল স্বাভাবিক, যদিও স্বাভাবিক এই অর্থে বলছি যে আমরা সাধারণত ঈদ যাত্রায় যেরকমটি বুঝে থাকি যে প্রচুর যাত্রী চাপ, ভেতরে ভরপুর মানুষ, উপচে পড়া ভিড়, কেউ কেউ ছাদে উঠে পড়ছেন, সেরকম দৃশ্য আসলে সকালবেলার ট্রেনগুলোতে, অর্থাৎ বেলা 12:30 পর্যন্ত সব মিলিয়ে 18টা আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে দেশের বিভিন্ন গন্তব্যে। সেগুলোতে কিন্তু এইরকম উপচে পড়া ভিড় ছিল না। তবে আমরা কিছুক্ষণ আগে চট্টলা এক্সপ্রেস, যেটি কিনা 2:15-তে, অর্থাৎ যে একটু আগেই সেই ট্রেনটি ছাড়ার সময় হয়েছে, এখন ঠিক বাজে 2:17, অর্থাৎ 2 মিনিট আগেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। সেই ট্রেনে গিয়ে দেখেছে যে এই দিনের এই অংশে এসে মানুষের চাপ বেশ খানিকটা বাড়ছে। আমরা যেমনটি দেখলাম যে বিশেষ করে নন এসি কামরা যেগুলো রয়েছে, বগি যেগুলো রয়েছে, সেগুলোতে প্রচুর মানুষ উঠেছে। অর্থাৎ এত বেশি মানুষের আসলে সামাল দেওয়াটা পরবর্তী সময়, অর্থাৎ আরও কয়েকটি স্টেশন যখন ছাড়াবে, বিশেষ করে বিমানবন্দর এবং তার পরের স্টেশনগুলো, সেগুলোতে গিয়ে যে নিশ্চয়ই মানুষের চাপ আরও বাড়বে সেটি কিন্তু অনুমান করা গেছে। তবে আজকে যেহেতু শেষ কর্মদিবস বলা যায়, আগামীকাল থেকে ছুটি শুরু হচ্ছে, অর্থাৎ কালকে থেকে যে রেলের পরিস্থিতি আর আজকের এই চিত্রের চাইতে খানিকটা বদলাবে, সেটি মোটামুটিভাবে এখন থেকে আজ করা যাচ্ছে। তবে এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, একই সঙ্গে যাত্রা নির্বিঘ্ন করতে রেল এরই মধ্যে একটা সমন্বয় সভা করেছে, অর্থাৎ রেলের যতগুলো স্টেক হোল্ডার রয়েছে সবাইকে নিয়ে আজকে এই কমলাপুর স্টেশনেই রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, স্টেশন ম্যানেজার, সচিব সহ রেলওয়ে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, তারা সবাই মিলে এই সমন্বয় সভাটি করেছেন। যেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছে সেটি হচ্ছে যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা সবার আগে। সেই বিষয়টিকে মাথায় রেখেই তারা এই যে পরবর্তী যে দিনগুলো রয়েছে, অর্থাৎ রোজার আগে আরও প্রায় 6 দিনের মতো রয়েছে, এই দিনগুলোতে যেন যাত্রা খানিকটা নির্বিঘ্ন করা যায়। যতই যাত্রী চাপ বাড়ুক, সেই সময়ে অতিরিক্ত যে ট্রেনগুলো যোগ করা হয়েছে সেগুলো মিলিয়ে এই মানুষের এই ঈদ যাত্রাটাকে যেন আরেকটু বেশি সাবলীল করা যায়, সেই ব্যাপারটি নিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। লোপা, তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুধু ঈদ জামাত আর আনন্দ মিছিলে নয়, পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রথমবার 2 দিনের ঈদ আনন্দ উৎসবের আয়োজন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। থাকবে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সকালে এ নিয়ে আগারগাঁওয়ের বিআইসিসি সেন্টারে এক প্রস্তুতি সভা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় আয়োজন সফল করতে সবার সহযোগিতা চান কর্মকর্তারা। পরে জামাতের স্থান ঘুরে দেখেন তারা, জানান প্রথমবার ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলা মাঠে, যেখানে নামাজ আদায় করতে পারবেন 10,000 মানুষ। অংশ নেবেন সরকারের একাধিক উপদেষ্টা সহ ঊর্ধ্বতনরা।
নামাজ শেষে সুলতানি ও মোঘল আমলের রীতি অনুযায়ী ঈদের আনন্দ মিছিল বের করা হবে। উপদেষ্টারা যোগ দেবেন মিছিলে। আমরা ঘোড়ার গাড়ি, ঘোড়া, ব্যান্ড এগুলো আয়োজন সংযোজন থাকবে এবং আমাদের সাথে যারা বিভিন্ন সেলিব্রিটি আছে, যেমন খেলোয়াড় হতে পারে, শিল্পী হতে পারে, অন্যান্য প্রতিষ্ঠানের যেসব ব্যক্তিবর্গ আছে তাদেরকে ইনভাইট করেছি আমাদের এই নামাজে অংশগ্রহণ করার জন্য এবং নামাজ পরবর্তী র্যালিতে অংশগ্রহণ করার জন্য, যাতে আমরা আমাদের র্যালিতে প্ল্যাকার্ড থাকবে, ফেস্টুন থাকবে, ঢাকা শহরকে দর্শনমুক্ত করার কিছু মেসেজ থাকবে। আগামীকাল রাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে তিস্তা সহ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হতে পারে। দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আরও জানান, বেইজিং এর সাথে মানব সম্পদ, অর্থনৈতিক, গণমাধ্যম, বিনিয়োগ ও স্বাস্থ্য নিয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের আশা করছে ঢাকা। চীন থেকে ফিরে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 3 এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। সে সময় সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা থাকলেও তা এখনও চূড়ান্ত হয়নি, এমনটা জানিয়েছেন সরকারের শীর্ষ কূটনীতিক জসিমউদ্দিন। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকেও আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। দোরগোড়ায় ঈদ, তাই জমজমাট বাজার। অনেকেরই পছন্দের পোশাক কেনা শেষ হয়েছে। চলছে জামার সাথে মিলিয়ে জুতা, গয়না সহ অন্যান্য অনুষঙ্গের কেনাবেচা। আবার অনেকেই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে সারছেন ঈদ বাজার। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাকি মাত্র কটা দিন, বিপণী বিতানগুলো যেন জনসমুদ্র। সব বয়সীদেরই দরকার উৎসব উপলক্ষে নতুন জামা জুতো। সীমান্তবর্তী চুয়াডাঙ্গার বাজারে প্রতি বছরই থাকে ভারতীয় পণ্যের দাপট, কিন্তু এবার দৃশ্যটা অনেকটাই ভিন্ন। বাজারে কমেছে ভারতীয় পণ্যের আধিপত্য। তবে ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় বাড়তি পোশাক সহ সব পণ্যের দাম। ইন্ডিয়ান পণ্য খুব একটা দেখছি না, পাকিস্তানিটা বেশি। আমরা সিটি থেকে যেভাবে কিনি, ঢাকা সিটিতে, আমাদের চুয়াডাঙ্গাতে তুলনামূলক তার সাইডে বেশি হয়ে যাচ্ছে দামগুলো। বিক্রেতারা বলছেন ভারতীয় পোশাক প্রসাধনের চাহিদা ততটা নেই, বরং দেশীয় পণ্যে সাজানো হয়েছে পসরা। সবই আপনার এখন বাংলাদেশি মেড, পাকিস্তানি ড্রেসে করছে, এগুলো ফার্সি আছে, নাইরা আছে, গারারা আছে, সারারা আছে। গতবারের তুলনায় এইবার আমাদের ইন্ডিয়ান কাপড়ের চাহিদা কম। পণ্যের দাম স্বাভাবিক রাখতে আর ক্রেতাদের সাথে প্রতারণা বন্ধে নিয়মিত তদারকি চলছে দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশি ড্রেস বলে পাকিস্তানি ড্রেস চালায় অথবা পাকিস্তানি এনে অতিরিক্ত দাম নেয়, আমরা এটা নিয়মিত মনিটরিং করছি। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতি বছরের মতো এবারও জমজমাট কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ কাপড়ের হাট। সাধ্যের মধ্যে হওয়ায় পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারা খুঁজে নিচ্ছেন পছন্দসই পোশাক। দর্শনা থেকে এসেছি, এখানে পাইকারি মাল কিনতে অনেক রকমের আইটেম পাওয়া যায় ড্রেসগুলো, তাই এখানে আসা হয়। পণ্যভেদে কারোর ব্যবসা কম, কারোর বেশি, তবে বাকি দিনগুলোয় আরও বেশি বেচা কেনার সম্ভাবনা আছে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের বেচা কেনা গতবারের চাইতে মোটামুটি ভালো। কিছু খুচরা বিক্রি হচ্ছে, পাইকারি ঈদের পর থেকে আমাদের আবার শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দিয়ে নৈশকালীন ব্যাংকিং সুবিধা চালু করার তাগিদ দিয়েছেন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। জারিন অর্নি, যমুনা নিউজ। পড়ালেখা করেছেন দেশেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাশের পর হওয়ার কথা নাম করা প্রকৌশলী, অথচ হয়েছেন পেশাদার ছিনতাইকারী। শেষমেশ ধরা পড়লেন পুলিশের জালে। গাড়ি ছিনতাই মামলায় সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে আহসান আহমেদ মারুফকে গ্রেফতার করে পুলিশ। আহসান আহমেদ মারুফ বুয়েট থেকে পাশ করেছেন বেশ কয়েক বছর আগেই। এরপর নানা চক্রের খপ্পরে ছিনতাইয়ে জড়িয়ে যান। শুরু হয় অন্ধকারের পথে হাঁটা। পুলিশ জানায়, গেল 9 মার্চ রাজধানীর পরিবাগে মাসরুর নাইম নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে তার একটি জিপ গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে মারুফ। পরে সন্ধ্যায় শোরুম থেকে পরীক্ষামূলক চালানোর কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে যান মারুফ সহ আরও 3 সহযোগী। সঙ্গে ছিলেন মালিকের একজন প্রতিনিধি।
শাহবাগ এলাকায় মালিকের ওই প্রতিনিধিকে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা। পালায় গাড়িটি নিয়ে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় সোমবার গ্রেফতার করা হয় মারুফকে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ি এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল সেট। টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা স্বত্বাধিকারী বা শোরুমের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে এবং কনভিন্সড করে সে তার কাজটা করে ফেলে। এবং ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার করছে দুইটার কথা। মারুফের এমন পেশায় অবাক খোদ পুলিশ কর্মকর্তারাই। বলছেন মেধাবী মারুফ কিভাবে অপরাধ জগতে ঢুকলেন আর এই চক্রে আরও সদস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পেশা সে বুয়েটের স্টুডেন্ট, তো সে অনেক তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এই গাড়ি নিয়ে তো গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এদিকে রমজানের শেষ দিকে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন এলাকার শপিং মল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলিয়ারি ফোর্স দিয়েছে। অক্সিলিয়ারি ফোর্সের পাশাপাশি আমাদের ফোর্সেরা কিন্তু ফুড পেট্রোলিং করতেছে প্রত্যেকটা মার্কেটের সামনে, মার্কেট কেন্দ্রিক আর কি। তো এই মার্কেট কেন্দ্রিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। ঈদের কেনাকাটায় সবাইকে ব্যক্তিগতভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মানে এটা একেবারে ভিজিবল কিন্তু চেকপোস্ট এবং টহল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সাবেক মেয়র আজম নাসির, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি সৈয়দ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সকালে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, চট্টগ্রামের ওয়াসিম হত্যাকাণ্ডে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এটি চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যার অপরাধে ট্রাইব্যুনালে প্রথম মামলা। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিচার চেয়ে আদালতের সামনে আন্দোলন করা শোভনীয় নয়। ভুক্তভোগীদেরকে উস্কানি দিয়ে বিচার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। স্পেসিফিক্যালি চট্টগ্রামের ব্যাপারে তার ইনভলভমেন্ট আলাদাভাবে পাওয়া যাচ্ছে। সরাসরি সম্পৃক্ততার কিছু ব্যাপার, সরাসরি নির্দেশনা দেওয়ার জন্য আরও কিছু পাওয়া যাচ্ছে। সে কারণে এখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়া হয়েছে। প্রতিবেদনের একটা অন্তত বলতে পারি, একটা আমাদের হাতে চলে এসেছে, আরও 3টা ঈদের পরপরই আমরা পাবো। মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা করায় তোপের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। সিগন্যাল নামের অ্যাপের সেই গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় এক সাংবাদিককে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য এভাবে ফাঁস হওয়ায় ট্রাম্প প্রশাসনকে তুলোধুনো করছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। গত 10 দিন ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে যে হামলা চালাচ্ছে তার পরিকল্পনা করা হয়েছে মেসেজিং অ্যাপে। দ্য আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফ্রি গোল্ডবার্গের এমন দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তোলপাড়। মার্কিন সাংবাদিকের ভাষ্য, সিগন্যাল অ্যাপের সেই গোপন চ্যাট গ্রুপে ভুলবশত যুক্ত করা হয় তাকেও। ওই গ্রুপে সদস্য হিসেবে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ 18 মার্কিন কর্মকর্তা। ইয়েমেনে হামলার পরিকল্পনা, অস্ত্র ও লক্ষ্যবস্তু নিয়ে আলোচনা হয় সেখানে। গোল্ডবার্গের দাবি, গ্রুপে যুক্ত হতে মাইকেল ওয়ালস নামের আইডি থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল তাকে। এমন স্পর্শকাতর তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে মেসেজিং অ্যাপকে বেছে নেয় যুক্তরাষ্ট্র জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। কর্মকর্তাদের ভুলে একজন সাধারণ নাগরিক সেই তথ্য পেয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের তুলোধুনো করছেন বিরোধীরা। অবশ্যই বার্তাগুলো ছিল গুরুত্বপূর্ণ ও অতি গোপনীয় মার্কিন গোয়েন্দা তথ্যের অন্তর্ভুক্ত, অথচ কনভারসেশনের পুরো সময় এমন কারো সেখানে প্রবেশাধিকার ছিল যার নিরাপত্তা ছাড়পত্রই নেই। এটি নিশ্চিতভাবেই সামরিক গোয়েন্দা নীতির গুরুতর লঙ্ঘন।
অভিযোগ অস্বীকার করে সাংবাদিক গোল্ডবার্গকে প্রতারক আখ্যা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আপনি একজন প্রতারক এবং কুখ্যাত তথাকথিত সাংবাদিকের কথা বলছেন, যিনি বারবার ভুয়া খবর বিক্রি করে আলোচনায় এসেছেন। এই লোকটি আবর্জনা বিক্রি করে, এটাই তার কাজ। স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ায় দেশজুড়ে তোলপাড় চললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে কিছুই জানি না। আমি দ্য আটলান্টিককে খুব একটা পছন্দও করি না। এটি এমন একটি ম্যাগাজিন যা বন্ধ হওয়ার পথে। নিরাপত্তা সুরক্ষা বিবেচনায় বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সরকারি কর্মকর্তাদের কাছে বেশ জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।